আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী। আজকে আহ, আমি মোহাম্মদ আব্দুল মজিদ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান আলতা আসিনা মিশন রেসিডেন্সিয়াল কলেজ। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের পিরিয়ডিক প্রপার্টিস অর্থাৎ পর্যায়বৃত্ত ধর্ম এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। এখন পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা কি বুঝি? পর্যায়বৃত্ত ধর্মটা হচ্ছে যে সকল ধর্ম ঘুরিয়ে ফিরে একটা নির্দিষ্ট সময় পরে, একটা নির্দিষ্ট মৌলের পরে আবার সেখানে চলে আসে, সেগুলো সাধারণত পর্যায়বৃত্ত ধর্ম। অর্থাৎ আমরা দেখি যে একটা পিরিয়ডিক টেবিল লেফট টু রাইট অর্থাৎ বাম থেকে ডান দিকে যায়, যখন 1 নম্বর গ্রুপ থেকে শুরু হয়ে 18 নম্বর গ্রুপ পর্যন্ত হয়ে যায়, 18 নম্বর গ্রুপের পরে আবার 1 নম্বরে ফিরে আসে। অর্থাৎ আমরা যদি কোনো একটি পিলারের সঙ্গে পর্যায়বৃত্ত ধর্মটাকে চিন্তা করি, তাহলে দেখা যায় যে অথবা যদি আমরা কোনো গোলাকার সিঁড়ির চিন্তা করি, অনেক বিল্ডিংয়ে দেখা যায় যে গোল সিঁড়ি, একটা ধাপে 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 উঠতে উঠতে গোল করে করে গোল করে করে আবার উঠতে হয়। তাহলে ওই প্রতিটা ধাপে যে একটা মৌল থাকতে পারে। তো 1 নম্বর গ্রুপ যদি অত্যাধিক সর্বাধিক ধনাত্মক মৌল, আবার 17 নম্বর গ্রুপ সর্বাধিক ঋণাত্মক মৌল। এই মৌলদের মাঝখানে জিরো গ্রুপ বা ইনার্ট গ্যাস যেগুলো আছে, নিষ্ক্রিয় গ্যাস, আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস আমরা বলে থাকি, নবল গ্যাসও বলি, এইগুলো থেকে দুইটার ভিতরে কী করে ব্যারিয়ার সৃষ্টি করে রাখতে পারে। তো দেখা যাচ্ছে 1 নম্বর গ্রুপ থেকে শুরু করে আমরা 8 নম্বর গ্রুপে যাওয়ার পরে আবার কিন্তু ফিরে আবার 1 নম্বরে আসতে হয়। অর্থাৎ সাপোজ যদি আমি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম যেহেতু থার্ড পিরিয়ডের মৌল, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, চলে গেলাম আর্গনে। আর্গনে যাওয়ার পরে কিন্তু আবার চলে আসতে হচ্ছে কোথায়? আবার চলে আসতেছে পটাশিয়াম, আবার চলে আসতে হচ্ছে পটাশিয়াম। তাহলে দেখা যাচ্ছে যে আবার সে 1 নম্বর গ্রুপে আমরা চলে আসি। তো এই গ্রুপ ভিত্তিক অথবা পিরিয়ডিক অর্থাৎ পর্যায় ভিত্তিক যে ধর্মগুলো আমরা দেখি সাধারণত, বিশেষ করে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এরপরে হচ্ছে ভ্যালেন্সি দেখি, যোজ্যতা, অ্যাটমিক সাইজ, পরমাণুর আকার দেখতে পাই। তো এরপরে পটেনশিয়াল এনার্জি বা আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন এনার্জি, এইগুলো কি হয়? এইগুলো একটা ক্রমানুসারে বাড়তে থাকে, কমতে থাকে। এটা একটা পর্যায়ভিত্তিক ধর্ম। তাহলে পর্যায়ভিত্তিক ধর্ম আমরা সাধারণত গলনের স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, যোজ্যতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি হয়, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো সবই হচ্ছে কি একটা পর্যায়ভিত্তিক ধর্ম। এখন আমরা যদি একটা থার্ড পিরিয়ডের একটা মৌলগুলোকে আমরা দেখি কেমন হয়। এখানে 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, তারপরে আছে 13, 14, 15, 16, 17, 18, 18 পর্যন্ত আছে। এর এর মধ্যে যেটা আছে 3 থেকে 12, এই মৌলগুলো সাধারণত থার্ড পিরিয়ডে পাওয়া যায় না, কিন্তু ফোর্থ পিরিয়ডে যে এগুলো আবার পাওয়া যায়, যেহেতু এগুলো সাধারণত ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। আর 13 থেকে 18 পর্যন্ত এগুলো হচ্ছে সাধারণত পি ব্লক। তাহলে আমরা দেখলাম যে এস ব্লক 1 আর 2 এরা হচ্ছে এস ব্লক, এবং 13 থেকে 18 পর্যন্ত এই মৌলগুলো সাধারণত পি ব্লক মৌল। তো আমাদের সেটা আলোচনা না, আমাদের আলোচনা হচ্ছে যে থার্ড পিরিয়ডের মৌল, এবং এই মৌলগুলো বিশেষ করে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক,
আয়নীকরণ শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, পারমাণবিক আকার, যেগুলো আমরা পর্যায়বৃত্ত ধর্ম বলে থাকি, এরা কিভাবে পরিবর্তিত হয় গ্রুপ ভিত্তিক এবং পর্যায়ভিত্তিক, সেটা আমাদের দেখতে হবে। গ্রুপে আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে একটা গ্রুপের মৌল। এইভাবে যদি আমরা আসি, তাহলে আমরা দেখলাম যে খারাপ আণু যেগুলো আছে এগুলো গ্রুপ, আর অনুভূমিক যেগুলো থাকে এগুলো মূলত পর্যায়। তো সোডিয়াম যেহেতু একটি ধাতু, সেটা একদম কোথায় আছে, একটা পিরিয়ডিকের লেফট সাইডে, একদম লেফট সাইডে আছে। সো সে একটি ধাতু। আমরা দেখি যে একটা পর্যায়ে যত লেফট টু রাইটে যাওয়া যায়, অর্থাৎ বাম থেকে যত ডান দিকে যাওয়া যায়, মৌলসমূহের ধাতব ধর্ম আস্তে 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 হ্রাস পেতে থাকে। কারণ আমরা দেখি যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন কিন্তু ফুল অধাতু। সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এই সিলিকন থেকে আর্গন পর্যন্ত মৌলগুলো ফুলই অধাতু। আবার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো ধাতু। এই ধাতুর ভিতরে আবার দেখা যায়, আমরা প্রায় দেখি যে প্রতিটি মৌলের ভিতরে, আমরা যেমন মানুষের মধ্যে প্রতিটি মানুষের ভিতরে খারাপ এবং ভালো দিকগুলো থাকে। 100% কেউ বলতে পারবে না যে আমি 100% 100% ভালো, আবার কেউ বলবে না যে আমি 100% খারাপ। প্রতিটা মানুষের ভিতরে খারাপ ভালো মিলাই থাকে। তো যে দিকটা যার যত বেশি থাকে, আমরা সেই প্রপার্টিস তার সেইভাবে আমরাকে বিচার বিবেচনা করে থাকি। সো প্রতিটি মৌলের মধ্যে ধাতু ধর্ম এবং অধাতব ধর্ম দুইটাই বিদ্যমান আছে। তো যার ধাতব ধর্মটা বেশি, সেটাকে আমরা সাধারণত তাকে ধাতু হিসেবে চিন্তা করি, কিন্তু তার ভিতরে যে অধাতব ধর্ম নেই তা না, আছে, একটা সামান্য পরিমাণে আছে। তো এমনিভাবে দেখা যায়, সাপোজ যদি আমরা কল্পনা করি, আমরা ধরি যে সোডিয়ামের 80% বা 90% ধাতব ধর্ম আছে, 10% অধাতব ধর্ম আছে। ফাইনালি আমি সোডিয়ামের পরে যখন ম্যাগনেসিয়ামে আসতেছি, তখন 90% থেকে হয়তো 70% চলে আসছে তার ধাতব ধর্ম, 30% হচ্ছে তার নন মেটাল প্রপার্টিস, অর্থাৎ অধাতব ধর্ম। আবার আমি যখন ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামে চলে আসছি, তখন দেখা যাচ্ছে 50-50 অধাতব ধর্ম, 50 ধাতব ধর্ম। এখান থেকে আমি যখন জাম্প করে সিলিকনে চলে আসছি, তো সিলিকন হচ্ছে দেখা যাচ্ছে সিলিকনে 60% বা 70% অধাতব ধর্ম, ধাতব ধর্ম হচ্ছে 30% বা 20%, এরকম। তাহলে একটা জিনিস দেখলাম যে একটা পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায়, মৌলের সঙ্গে ধাতব ধর্ম আস্তে আস্তে হ্রাস পেতে থাকে, আর অধাতব ধর্ম আস্তে আস্তে বাড়তে পারে। তো ধাতু ধর্মের যে একটা বিষয়, ধাতুগুলো সাধারণত বিজারক হিসেবে কাজ করে, তার মানে তারা ইলেকট্রন ত্যাগ করে। তাদের বাইরের কক্ষপথে সাধারণত 1, 2, 3 ইলেকট্রনগুলো থাকে, এবং তাদের আউটার মোস্ট সেল, যেটাকে আমরা ভ্যালেন্স সেল বলে থাকি, এই ভ্যালেন্স সেলে সাধারণত 1, 2, 3টা করে ইলেকট্রন থাকে। এই 3টে ইলেকট্রন তারা কি করে, ত্যাগ করতে চায়। অষ্টক পূরণ করার সাথে তারা ত্যাগ করাটা তাদের যদি সুবিধা হয়, ত্যাগ করতে চায়। তাহলে এরা ত্যাগ করতে চায়, তাহলে এইগুলো মৌলগুলো ত্যাগ করতে চায়। আবার অধাতুগুলো যেগুলো তাদের বাইরে কক্ষপথে 4, 5, 6, 7টা ইলেকট্রন থাকে, তারা সাধারণত এগুলো কি করে, গ্রহণ করতে চায়। সেটা গ্রহণ করতে পারে, শেয়ার করতে পারে। তো এইভাবে তারা অষ্টক পূরণ করে থাকে। তাহলে এইভাবে যদি দেখা যায় যে অধাতুগুলো ইলেকট্রনের প্রতি তাদের আকর্ষণ আছে, ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা আছে। তো সেই হিসাবে এগুলো ইলেকট্রন ত্যাগ করে, আর এগুলো গ্রহণ করে। এখন যদি আমরা চলে আসি যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ব্যাপার, যেটা যদি চলে আসি, সেটা হচ্ছে যে এই যৌগগুলা, ধাতুগুলো সাধারণত সলিড হয়, এবং অধাতুগুলো সাধারণত লিকুইড বা গ্যাসাস হয়, যাদের ভিতরে ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি ধাতুগুলোর মধ্যে, ধাতব ধর্ম যার যত বেশি থাকবে, তার ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তঃআণবিক শক্তি তার তত কী হবে, হাই হবে, বেশি হবে। আর অধাতুগুলোর ভিতরে এই ফোর্সটার পরিমাণ কি থাকে, কম থাকে। তো আমরা যখন কোনো যৌগকে গলাতে চাই, অর্থাৎ সলিড কোনো কিছুকে যদি আমি গলাতে চাই, সেটা তো গলনাঙ্ক বলতে আমরা কী বুঝি, বা মেল্টিং পয়েন্ট বলতে আমরা কী বুঝি, যে তাপমাত্রায় কোনো বস্তু কী করে, গলতে শুরু করে।
সেটাই হচ্ছে তার মেল্টিং পয়েন্ট। সুতরাং সলিড বস্তু কী হবে, সলিড বস্তু তো গলতে শুরু করবে। সলিড বস্তু যেহেতু গলতে শুরু করবে, সেই তাপমাত্রাকে সাধারণত আমরা গলনাঙ্ক বলে থাকি। অর্থাৎ যে তাপমাত্রায় কোনো কঠিন বস্তু কী করে, গলতে শুরু করে, সেই তাপমাত্রাকে সাধারণত আমরা গলনাঙ্ক বলে থাকি। তাহলে এখানে দেখা যাচ্ছে ধাতু সমূহ কী হয়, ধাতু সমূহ সাধারণত সলিড হওয়ার কারণে তারা গলতে শুরু করে এবং তাদের ইন্টারমলিকুলার ফোর্স বেশি থাকার কারণে তাদের বেশি শক্তি দিয়ে এটাকে কী করতে হয়, গলাতে হয়, বেশি শক্তি এখানে ব্যয় হয়, এই জন্য তাদের গলনাঙ্ক স্থানাঙ্ক বেশি। আর অধাতুর ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সটা কী থাকে, কম থাকে। কম থাকার কারণে তাদেরকে গলাতে বা গ্যাসে রূপান্তর করতে কম শক্তির প্রয়োজন হয়। সুতরাং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখা যায় যে একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়া যায়, মৌলের সময় গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আস্তে আস্তে কী হতে থাকে, আস্তে 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 কমতে থাকে। এরপরে অ্যাটমিক সাইজের কথা আমরা যদি বলি, তার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি বলতে আমরা কি বুঝি? ইলেকট্রন আসক্তিটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। অর্থাৎ কোনো মৌল বাহ্যিকভাবে ইলেকট্রন চলছে, ঘুরছে ফিরছে, টপ করে ধরে নেওয়ার যে প্রবণতা, সবার কিন্তু এই প্রবণতা থাকে না। এই প্রবণতা সবার মধ্যে থাকে না, সাধারণত অধাতুগুলো এই প্রবণতাটা দেখায়। তাহলে ইলেকট্রন আসক্তিটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, আর ধাতু সমূহের প্রবণতা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। ফাইনালি যেটা আমরা দেখতে পাই যে একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে যাচ্ছে, তখন ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা আস্তে আস্তে কমে যাচ্ছে, আর গ্রহণ করার প্রবণতা আস্তে বাড়তেছে। কেন বাড়তেছে? অধাতু সমূহ ইলেকট্রন তো ত্যাগ করবে না, ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে অধাতু প্রপার্টিস, নন মেটাল প্রপার্টি যত তার ইনক্রিজ হবে, তত সে কী করবে, সে ইলেকট্রন গ্রহণ করার জন্য ব্যস্ত থাকবে। ইলেকট্রন অর্থাৎ আমরা যদি সালফার যে ক্লোরিন বেশি ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ প্রবণতা বেশি। ইলেকট্রন আসক্তিতে দেখলাম যে একটা পর্যায়ের যত বাম থেকে ডান দিকে যাওয়া যায়, মৌলের সময় ইলেকট্রন আসক্তি তত বাড়ে। ইলেকট্রন আসক্তিটা হচ্ছে কি, ইলেকট্রন আসক্তি। এরপরে যদি আমরা আসি যে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তিটা হচ্ছে ইলেকট্রন আসক্তির সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ একটা বলে ইলেকট্রন গ্রহণ করতে চাচ্ছে, ইলেকট্রন আসক্তিটা হচ্ছে ত্যাগ করতে চাচ্ছে। তাহলে ইলেকট্রন আসক্তিটা হচ্ছে গ্রহণ করা, ইলেকট্রন ত্যাগ করাটা হচ্ছে আয়নীকরণ শক্তি, যেটাকে আমরা বলি। অর্থাৎ একটা মৌল থেকে গ্যাসীয় অবস্থায় একমোল করে ইলেকট্রন, অর্থাৎ একটি ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি দেখা যাচ্ছে যার ইলেকট্রন আসক্তি বেশি, সেটা আয়নীকরণ শক্তি। ইলেকট্রন আসক্তি যার বেশি, তার আয়নীকরণ শক্তিও কী হবে, বেশি হবে। কেন বেশি হবে? কারণ সে তো বেশি শক্তি দিয়ে ওই ইলেকট্রনটাকে কেন্দ্রের সঙ্গে আটকে রাখছে। সুতরাং আমি যার যেখানে বেশি শক্তি থাকবে, ওই শক্তিটাকে ছিন্ন করতে আমার বেশি শক্তির প্রয়োজন হবে। ইলেকট্রন চাচ্ছে তার আসক্তির কারণে সে ধরে রাখতে, আমি চাচ্ছি আয়নীকরণ শক্তির কারণে সেটাকে বিচ্ছিন্ন করতে। সুতরাং একটা সম্পূর্ণ বিপরীত কাজ। এই বিপরীত কাজের কারণে ইলেকট্রন আসক্তির মান যত বাড়বে, আয়নীকরণ শক্তি আমার তত বৃদ্ধি পাবে। তো এখানে দেখা যাচ্ছে একটা পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় মৌলের সঙ্গে, তাহলে কী হবে, আয়নীকরণ শক্তির মানও কী হবে, বৃদ্ধি পাবে। আর ইলেকট্রন আসক্তির সাথে সাথে তার অ্যাটমিক সাইজ, আয়নীকরণ শক্তি পারমাণবিক আকারের মান কিন্তু আস্তে আস্তে কী হয়ে থাকে, কমে যায়। কেন কমে যায়? আমরা সাধারণত দেখি যে আমরা খ্যাপলা জালে যে আমরা একটা উদাহরণ দিতে পারি, যে জালটা যখন আমরা ফেলি, তখন ওর কেন্দ্র, আমি দড়িটা ধরে যখন টান দিই, আস্তে আস্তে চারি সাইড দিয়ে কী হয়ে যাচ্ছে, ছোট হয়ে আসে। কেন আসে? কেন্দ্রে টান দেওয়ার কারণে, ওটাকে টান দেওয়ার কারণে যার যে পরিধিটা থাকে, পরিধিটা আস্তে আস্তে স্লো হয়, ক্লোজে আসে, আস্তে আস্তে কাছে আসে। সুতরাং একটা পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাওয়া যায়, মৌলের সঙ্গে অ্যাটমিক নাম্বার, যেটাকে আমরা পারমাণবিক সংখ্যা বলে থাকি, পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে। সোডিয়ামের 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়ামের 13, 14, 15 এভাবে যাচ্ছে। অ্যাটমিক নাম্বার বাড়ার অর্থ হচ্ছে তার কেন্দ্রে বা নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ সংখ্যা বৃদ্ধি পাওয়া। ধনাত্মক চার্জ বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে সে ইলেকট্রনের প্রতি তার
আকর্ষণ শক্তি বেড়ে গেল, কারণ তার ধনাত্মক চার্জ বেড়ে যাওয়ার তার শক্তি বেড়ে গেল। অর্থাৎ সোডিয়ামের 11 জন যে শক্তি পাবে, 12 জন, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12 জন কিন্তু তার চেয়ে একটু বেশি শক্তি হবে, অ্যালুমিনিয়ামের কিন্তু 13 জন, তার চেয়ে একটু বেশি শক্তি হবে। সুতরাং সোডিয়ামের যে পরিমাণ শক্তি কেন্দ্র পঞ্জীবিত আছে, বাইরের ইলেকট্রনকে যে শক্তি দ্বারা তার আকর্ষণ করবে, ম্যাগনেসিয়াম নিশ্চয় তার চেয়ে একটু বেশি শক্তি দ্বারা তার বাইরে যে ইলেকট্রন আছে তাকে আকর্ষণ করবে। অ্যালুমিনিয়াম তার চেয়ে একটু বেশি শক্তি দ্বারা তার বাইরের যে নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে, তাকে আকর্ষণ করবে। সো এই আকর্ষণ ক্ষমতা বেশির কারণে, আকর্ষণ ক্ষমতার বা তারতম্যের কারণে তাদের অ্যাটমিক সাইজটাকে আস্তে আস্তে কমতে থাকে। সুতরাং দেখা যায় যে একটা পর্যায়ের যত বাম থেকে ডান দিকে যাওয়া যায়, মৌলসমূহের অ্যাটমিক সাইজ যেটা থাকে আস্তে 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 কমতে থাকে। এরপরে যেটা আছে যে তড়িৎ ঋণাত্মকতা আমরা বলতে কি বুঝি, ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। আমরা ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটি হচ্ছে যে এখানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। সো এখানে ইলেকট্রন নেগেটিভিটিটা আমরা যেটা দেখি সেটা হচ্ছে সমযোজী বন্ধন, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করার সময় যখন দেখা যাচ্ছে যে তাদের যে ইলেকট্রন জোড় থাকে, যে ইলেকট্রন জোড় থাকার কথা ছিল দুইটা মৌল, যে দুইটা মৌলের ভিতরে কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে, দুইটা মৌলের ঠিক মাঝখানে থাকার কথা ছিল, কিন্তু এই মাঝখানে না থাকার কারণে, মাঝখানে থাকা কথা ছিল কিন্তু এটা না হয়ে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রন জোড় দুইটা মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের কারণে ইলেকট্রন জোড় নিজের থেকে যে টেনে নেওয়ার প্রবণতা, অর্থাৎ মাঝখানে আমরা যখন বলন গ্রহণ করছি তখন মাঝখানে এই সত্যি আমরা তো বলন গ্রহণ করছি, শেয়ার করবো দুজনেই, সব ঠিক আছে, কিন্তু আমার লোভ বেশি থাকার কারণে আমি কি করছি, ইলেকট্রন জোড় নিজের দিকে টেনে নিচ্ছি। এই যে নিজের দিকে টেনে নেওয়া অর্থ হচ্ছে আরেকজনের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তো এই যে নিজের দিকে টেনে নেওয়া, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করার সময় যে ইলেকট্রন জোড় নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, এই যে প্রবণতাটা, এটাই হচ্ছে মূলত ইলেকট্রন নেগেটিভিটি। তো এটা সাধারণত প্রকাশ পায়, ইলেকট্রন নেগেটিভিটিটা নির্ভর করে যার যত নন-মেটাল প্রপার্টিস হাই হবে, বেশি হবে, তার ইলেকট্রন নেগেটিভিটি তত বাড়বে। অর্থাৎ আমরা একটা পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাচ্ছি, লেফট টু রাইটে, সো দেখা যাচ্ছে যে তাদের নন মেটাল প্রপার্টিসটা কী হয়ে যাচ্ছে, আস্তে 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 বাড়তেছে। আস্তে আস্তে বেড়ে যাওয়ার কারণে তার এই যে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করলাম, এই কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রন জোড় নিজে থেকে টেনে নেওয়ার প্রবণতা আস্তে আস্তে কী হচ্ছে, বাড়ছে। ইলেকট্রন এই জন্যে সাধারণত দেখা যায় যে একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে সাধারণত কিন্তু একটা মৌলের বাম থেকে যত ডান দিকে যাওয়া যায়, মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতা তত কী হয়, বাড়তে থাকে। তবে ব্যতিক্রম আছে, তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে, যেন আয়নীকরণ শক্তি বাড়তে থাকে, কিন্তু এর ব্যতিক্রম কিন্তু অবশ্যই আছে। যেমন যদি এরকম প্রশ্ন আসে যে বিশেষ করে নাইট্রোজেন এবং অক্সিজেন, সো দেখা যাচ্ছে নাইট্রোজেনের পরেই অক্সিজেনের অবস্থান। সো স্যার নাইট্রোজেনের পরে যদি অক্সিজেনের অবস্থান হয়, তাহলে তড়িৎ ঋণাত্মকতা বলি আমরা ইলেকট্রন আসক্তি অথবা আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিটা কি হচ্ছে, বাম থেকে ডানে, অর্থাৎ অক্সিজেনের কিন্তু ফাইনালি বাড়ার কথা। যে ইলেকট্রন আসক্তিটা যদি বলি যে আয়নীকরণ শক্তির মান, নাইট্রোজেনের চেয়ে অক্সিজেন বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনের বেশি। এই নাইট্রোজেনের বেশি হওয়ার মূল কারণটা কি? নাইট্রোজেনের বেশি হওয়ার মূল কারণটা হচ্ছে যে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখি যে নাইট্রোজেনের ক্ষেত্রে তাদের যে পি অরবিটালটা কি আছে, হাফ ফিল্ড অবস্থায় আছে, বাট অক্সিজেনের পি অরবিটাল কি আছে, 4টি ইলেকট্রন আছে। আমরা জানি কোনো অরবিটাল যদি হাফ ফিল্ড বা ফুল ফিল্ড অবস্থায় থাকে, তার স্টেবিলিটি বেশি, অর্থাৎ সে বেশি স্থিতিশীল হয়, সে বেশি স্টেবল হয়। সো তখন কি হয়, সে সাধারণত ইলেকট্রন ত্যাগ করতে চায় না। ত্যাগ করতে না চাওয়ার কারণে তার তড়িৎ আয়নীকরণ শক্তির মানটা কি হয়ে যায়, বেশি হয়। যদি সে তার ইচ্ছা না থাকে, আমারও যদি জোর করে নিতে হয়, তাহলে সেখানে বেশি শক্তি প্রয়োজন হবে। সো এখানে দেখা যাচ্ছে নাইট্রোজেন অক্সিজেন নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি কিন্তু আয়নীকরণ শক্তির মান কিন্তু বেশি হওয়ার কথা ছিল, অক্সিজেনের বেশি জেনারেলি, কিন্তু আসলে
নাইট্রোজেনের বেশি। এরকম ব্যতিক্রম আছে। বেরিলিয়াম আমরা বেরিলিয়াম বোরনের ক্ষেত্রে দেখি, সালফার এর ক্ষেত্রে দেখি, এরকম দেখা যায় আর কি। তো এটা খুব ইজি একটা আলোচনা এবং এটা জানলেই মোটামুটি আমরা কি করব যে অ্যান্সারগুলো করতে পারি। আর একটা জিনিসটা আছে পরমাণুর আকারে, যে এখানে একটা ব্যাসার্ধের কথা বলা হয়, যে সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ কি হয়? সমযোজী ব্যাসার্ধের সিস্টেমটা হচ্ছে যে যখন দুইটা পরমাণু যখন কোভ্যালেন্ট বন্ড শেয়ার করে, কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে, ইলেকট্রন শেয়ার করে, তখন এদের মধ্যবর্তী যে দূরত্বটা, এটা একটা নিউক্লিয়াস টু নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব তৈরি হয়, এই দূরত্বকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ পাওয়া যায়। কারণ একটা ছোট হতে পারে, একটা বড় হতে পারে। এই জন্যে দুইটা যে আমি যেটা একটা নিলাম তার সেটাই ব্যাসার্ধটাই পারমাণবিক ব্যাসার্ধ সেটা না, এটা সহজে ব্যাসার্ধ না। তার কারণ হচ্ছে কোনো মৌল ছোট হতে পারে, একটা বড় হতে পারে, দুইটাই যে একই মৌল হবে সেটা না। সেই কারণে দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বকে আমরা সাধারণত যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে সাধারণত আমাদের হচ্ছে সমযোজী ব্যাসার্ধ পেয়ে যেতে পারি। তেমনি আমরা ধাতব ব্যাসার্ধ, দুইটা ধাতুর পরমাণুর মধ্যে নিউক্লিয়াস টু নিউক্লিয়াসের মধ্যে দূরত্বকে 2 দিয়ে ভাগ করলে সেটা আমরা ধাতব ব্যাসার্ধ হিসেবেও পেয়ে যেতে পারি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যদি এরকম প্রশ্ন আসতে পারে যে Na এবং Na+ এর মধ্যে কার আকার ছোট বা বড়, অথবা ক্লোরিন এবং Cl- এর মধ্যে কার আকার ছোট বা বড়, এরকম প্রশ্ন আমাদের সাধারণত আসে। তা আমরা সাধারণত সবসময় মনে করব যে নিরপেক্ষ নিউট্রাল যে অ্যাটম থাকে, নিরপেক্ষ পরমাণু আর আয়নিক পরমাণুর মধ্যে ডিফারেন্স আছে। তবে যদি নিরপেক্ষ পরমাণুর চেয়ে পজিটিভ চার্জযুক্ত পরমাণুর আকার সবসময় ছোট হবে, আর নেগেটিভ চার্জযুক্ত পরমাণুর আকার সবসময় বড় হবে। কার চেয়ে বড় হবে? নিরপেক্ষ পরমাণুর চেয়ে। নিরপেক্ষ পরমাণুর চেয়ে তাহলে দেখতে হবে নিরপেক্ষ পরমাণুর চেয়ে ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর আকার সবসময় ছোট হয়, আর নিরপেক্ষ পরমাণুর চেয়ে ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুর আকার সবসময় বড় হয়। এটা এরকম আমাদের হতে পারে, আসতে পারে। তো এখন ইলেকট্রন অ্যাফিনিটি আমাদের আণবিক শক্তি তৈরি হওয়ার কথা হয়। আমরা পর্যায়ভিত্তিক আলোচনা করলাম। আমরা গ্রুপ ভিত্তিক যদি আলোচনা করি, গ্রুপ ভিত্তিক যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে একটা পর্যায়ে যত বাম থেকে ডান, সরি উপর থেকে নিচে একটা গ্রুপের সঙ্গে একটা গ্রুপের উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায়, মৌলসমূহের কক্ষপথ বা অরবিট নাম্বার বেড়ে যায়, কক্ষপথ শেল সংখ্যা বেড়ে যায়। যেমন সোডিয়াম থার্ড পিরিয়ডের মৌল, তার 3টি কক্ষপথ আছে। পটাশিয়ামের ফোর্থ পিরিয়ডের মৌল, তার 4টি কক্ষপথ আছে। অর্থাৎ কক্ষপথ বাড়ায়। কক্ষপথ বাড়ার অর্থ হচ্ছে নিউক্লিয়াস থেকে তার পারমাণবিক ব্যাসার্ধ, অ্যাটমিক যে রেডিয়াস, এটা কী হয়ে যায়? বেড়ে যায়। পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়। পারমাণবিক ব্যাসার্ধ বাড়ার অর্থ হচ্ছে নিউক্লিয়াস থেকে তার বাহ্যিক যে আউটার মোস্ট যে ইলেকট্রনটি থাকে তার আকর্ষণ শক্তি আস্তে আস্তে কী হতে থাকে? কমতে থাকে। আকর্ষণ শক্তি যেহেতু কম, তাহলে মানে বোঝা যাচ্ছে ইলেকট্রন আসক্তি কমে। ইলেকট্রন আসক্তি কমার অর্থ হচ্ছে আয়নিকরণ শক্তিও কমবে। কেন কমবে? যেখানে আসক্তি কম, যেহেতু তার বিপরীত হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, সুতরাং ইলেকট্রন আসক্তি কমবে। এরপরে যেটা আছে যে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো আস্তে 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 কী হবে? কমতে থাকে। তো যাই হোক, আমরা আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ অন্য বিষয় নিয়ে, অন্য একটা মৌলের ধর্ম নিয়ে আমরা আলোচনা করব, গ্রুপের ধর্ম নিয়ে আলোচনা করতে পারি, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো সবাই বাসায় এটা খুব বিস্তারিত পড়লেই বোঝা যাবে, যেহেতু এটা নবম দশম শ্রেণীর সঙ্গে মিল আছে, সো এটা বুঝতে খুব বেশি সমস্যা হবে না। সবাইকে আবারও সুস্বাস্থ্য কামনা করে এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।